আমরা বই এখন আসতে নিই না আমরা প্রধান বক্তা হিসেবে আছে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবে জনাব সৈয়দ আশরাফুল মজিদ কুকর। আরো উপস্থিত থাকবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান মন্ত্রী নাসারের সাবেক সাংসদ জনাব নাসির রহমান, জনাব মিফতা সিদ্দিকী উপস্থিত। আপনার মায়ের দেখবেন সংগ্রামী আহ্বায়ক ভাই এখানে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত ভাই উপস্থিত রয়েছেন আপনাদের এত অঞ্চলের দক্ষ সংগঠক সংগ্রামী নেতা আন্দোলন সংগ্রাম সংগঠন প্রত্যেকটি উজ্জ্বল ভূমিকা রাখেন। বিএনপি কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ উপস্থিত রয়েছেন। আরেকজন এই বিভাগের অত্যন্ত বরিষ্ঠ নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী উপস্থিত রয়েছেন। আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদের জ্যেষ্ঠ পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জনাব নাসির রহমান উপস্থিত রয়েছেন। জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব রিপন সহ সকল নেতৃবৃন্দ বিএনপি বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সকলকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের এখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছি। আপনারা জানেন এই জাতির উপরে সন্তানের লাশ গত দুদিন আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেছেন অনেকেই। তার মধ্যে স্কুলে আলোক পিয়াসী শিশু কিশোররা তাদের উজ্জ্বল প্রাণচঞ্চল ছোট প্রাণ ছড়ে গেছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। আমি ময়ূর ভাইকে বলেছিলাম কোনো আনুষ্ঠানিকতা করবেন না, কোনো কবুতর উড়ানো ফ্ল্যাগ তোলা কিছুই করবেন না। শুধুমাত্র আমরা যে কাজে এসেছি প্রাথমিক সদস্য পদ পূরণ, আমরা এইটির উদ্বোধনী করে আমরা চলে যাব। কারণ এই শোকাচ্ছন্ন সময়ে আমরা বাড়তি কোনো আনুষ্ঠানিকতার এখানে কোনো দরকার নেই। অবশ্য তারা কথাটি শুনেছেন, সেভাবে অনুষ্ঠানটি করছেন। বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয় 16 বছর
জাতির কাঁধের উপর এক রক্ত পিপাসু জগদ্দল দানব বসেছে। সেই দানব না শুনত ভদ্রতার কথা, না শুনত কোন ধরনের সদয় আচরণের কথা, কোন ধরনের ভদ্রতা তার মধ্যে ছিল না। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, আদালত, মিডিয়া সবকিছুকে তিনি তছনছ করে তিনি নিজের সিংহাসনটা রক্ষা করার চেষ্টা করেছেন। জনগণের রক্ত রাজপথের মধ্যে তিনি ঢেলে দিতে চিন্তিত হন। আওয়ামী ফ্যাসিবাদের মতো দুঃশাসনকে প্রলম্বিত করতে তিনি সেভাবে গড়ে তুলেছিলেন আইন শৃঙ্খলা বাহিনী, তার সাথে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, নানা লীগের সমাহার। এটা ছিল জনগণের ম্যান্ডেটহীন বিদেশি মদত পুষ্ট একটি সরকার। সেই সরকারের পক্ষে জনগণ বাঁচলো কি বলল এটা দেখার বিষয় ছিল না। তার দেখার বিষয় ছিল তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ শেখ হাসিনার উদ্দেশ্যই হচ্ছে তোরা যে যাই বলিস, আমার গদি, আমার সিংহাসন যেন ঠিক থাকে। কে মানুষ, কে শিশু, কে ছাত্র কিছুই দেখার নাই। যে আমার বিরুদ্ধে কণ্ঠ আওয়াজ তুলবে তার কোনো নিস্তার নেই। তাই আপনারা দেখেছেন যে এর আগে ঘটে যাওয়া কোটা বিরোধী আন্দোলন, সড়ক নিরাপদের আন্দোলনে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী কি বর্বরতার দৃষ্টান্ত দেখিয়েছে। যারা আন্দোলন করেছেন তাদের অনেকের লাশ পাওয়া গেছে পরে বুড়িগঙ্গা নদীতে অথবা খালে ডুবে। সত্য ঘটনা। সেই সময় তো এখন নেই, সেই অবস্থাটা এখন নেই। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, এটি দুর্ঘটনা বলে তো আসে না। এটি কারো সরকার তার কি বা করার আছে, কখন কোন দিক দিয়ে দুর্ঘটনার কথা বলা যায় না। কিন্তু আপনারা দেখেছেন যে দ্বিতীয় বুশ যখন রাষ্ট্রপতি হলেন তখন 11ই সেপ্টেম্বরের মধ্যে টুইন টাওয়ারের ঘটনা ঘটেছে না? তো টুইন টাওয়ারের ঘটনা ঘটেছে, তো সেটার জন্য দায়ী কে? বুশ তো না। সেখানে কোনো দুষ্কৃতিকারীরা এক ধরনের ষড়যন্ত্রের প্লট তৈরি করেছে, সেই প্লট থেকে তারা এই ঘটনা ঘটিয়েছে। এর জন্য আমেরিকার জনগণ দায়ী করেনি বুশ প্রশাসনকে, অথবা সেখানকার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অভিযোগ করেনি বুশের বিরুদ্ধে। কিন্তু কথা উঠেছে যে দক্ষ প্রশাসনিক অভিজ্ঞতা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো যায়। এখন সাধারণ মানুষ তাই বলছে যে বহু পুরনো যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ করা হচ্ছে ঠিক ঢাকার সবচেয়ে ঘনবসতি জনবহুল একটি এলাকা। এগুলো যদি সংশ্লিষ্ট প্রশাসন দেখত, তারা যদি এগুলো বিচার বিবেচনা করতো, তাহলে এই দুর্ঘটনা হতো না। আপনি চট্টগ্রাম, কক্সবাজার, চারিদিকে বিস্তীর্ণ সমুদ্র, আপনার রাজশাহী এয়ারপোর্ট, তার কাছেই হচ্ছে পদ্মা নদী, কত কিছু আর এত বড় বড় বিল্ডিং নেই, সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত। ওগুলো তো বাংলাদেশ, যশোর বিমানবন্দর সেটাও তো বাংলাদেশ। কিন্তু ঢাকার মধ্যেই সবকিছু হতে হবে কেন? প্রশিক্ষণটাও কেন হতে হবে, তাও আবার সবচাইতে ঘনবসতি এলাকা? এটাই সাধারণ মানুষের প্রশ্ন। তো সেই প্রশ্ন নিরসন করার দায়িত্ব সরকারের। আমরা মনে করি যে সরকারের আন্তরিক নয় তা না, সরকার যথেষ্ট আন্তরিক রয়েছে, কিন্তু দ্রুত প্রশাসনিক উন্নতি না হলে, দক্ষ প্রশাসন গড়ে তুলতে না পারলে
দুর্ঘটনা ঘটতেই থাকে। খেলাধুলা করে যদি প্রশাসন চলে, সে যে কোনো প্রশাসনই হোক না যাবে, সরকারের যদি সেখানে নজর না থাকে তাহলে দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পাবে। দুর্ঘটনার জন্য যে সরকার দায়ী তা না, কিন্তু সরকার রেসপন্সিবল হচ্ছে যে তার প্রতিটি প্রতিষ্ঠান ঠিক মতো চলছে কিনা এই নজরদারি করা, এই ওভারসি করা। অল্প সময় পেয়েছেন নিশ্চয়ই, একটা ভয়ঙ্কর দানবের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই সরকার রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল তারা সমর্থন করেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এর মধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং দ্রুত যে কাজটি করা উচিত ছিল সেটা হচ্ছে যে দোষকদের কোন প্রতিনিধি ঘাপটি মেরে আছে কিনা প্রশাসনের বা বিভিন্ন জায়গায়, তাহলে এটা দেখলে পরে এবং ব্যবস্থা নিলে পরে দুর্ঘটনার সংখ্যা কমে যাবে। কারণ স্যাবোটেজ করা, অন্তর্ঘাতমূলক কাজ করতে যারা দোষররা রয়েছে তারা তো করবেনি। তাদের হাতে কালো টাকা আছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তারা নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড করতে পারে। গোপালগঞ্জে আপনারা দেখেছেন কি করে আক্রমণ করলেন এনসিপির ছেলেদের, তারপরে তারা রয়েছে। তাহলে পুলিশ প্রশাসন কি করবে? সরকারের বিভিন্ন এজেন্সিগুলো কি করবে? তারা কোথায় আছে, কোন অবস্থায় আছে? আমরা আন্দোলনের সময় সমস্ত মোবাইল ফেলে দিয়ে কোথাও আশ্রয় নিয়েছি, সেইখান থেকে পুলিশ তুলে নিয়ে এসে গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে, আমাদেরকে, এবং অকথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে। তাহলে সেই পুলিশের যোগ্যতা গেল কোথায়? বাসস্থানের মধ্যে শুয়েছে পুলিশের গ্রেফতার থেকে বাঁচার জন্য, সেইখান থেকে ধরে নিয়ে এসছে বিএনপির নেতা কর্মীদেরকে বা আন্দোলনের নেতা কর্মীদেরকে। সচিবালয়ের মধ্যে সবাই ঢুকে পড়ছে, সেখানে ছাত্রলীগের স্লোগান দিচ্ছে। কেন? তাড়াতাড়ি কেন? আগে থেকে প্রশাসন বুঝতে পারেনি যে কোথায় তারা ঘাপটি মেরে আছে, আক্রমণ চালাচ্ছে। এই যে একটা শুরু হয়েছে মব কালচার, মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে। ভয় অপরাধ করলে আইনের হাতে তুলে দেয়, একটা মব তৈরি করে উচ্ছৃঙ্খল জনতা সংগঠিত হয়ে ইয়ের উপর আক্রমণ করছে, অপরাধীর উপর আক্রমণ করছে। বিনা বিচারে কাউকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত অপরাধী বলা যাবে না, এটা তো আইনের বিধান। আর যদি দেখেন চাক্ষুষ, তাহলে পুলিশকে খবরদার, না হলে কেউ তাকে গিয়ে ধরে পুলিশের হাতে দেয়, মব তৈরি করে তাকে বেদম পিটানো, এটা তো অপরাধের মধ্যে পড়ে। 5ই আগস্টের পরে এই মব কালচার এত বেশি তীব্র আকার ধারণ করলো কেন? এখানে প্রশাসনিক ব্যবস্থা কোথায়? এটা তো আজকে মানুষ জানতে চায়। এটা তো আজকে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এই মব কালচারের নামে। কেউ হয়তো বলে দিলে একটা নিরীহ ছেলে, এই ছেলেটা চুরি করেছে, হঠাৎ উচ্ছৃঙ্খল জনতা তার উপর আক্রমণ করে তাকে মেরেই ফেলে। এটা হচ্ছে, প্রায় জায়গায় হচ্ছে। স্বামী স্ত্রী সন্তান সহ হত্যা করা হচ্ছে, প্রতিদিন বিভৎস হত্যা। তো এটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ প্রত্যাশা করে না। মানুষ প্রত্যাশা করে শেখ হাসিনার সেই দুঃশাসন, সেই কালাকানুন, সেই ভয়াবহ অবস্থা, সন্তানকে তার মায়ের কাছ থেকে তুলে নিয়ে গেছে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে তুলে নিয়ে গেছে, অদৃশ্য করে দিয়েছে, গুম করেছে। এখন পর্যন্ত কোনো অদৃশ্য নয়। এই সিলেটের কৃতি সন্তান, এই বৃহত্তর সিলেটের ইলিয়াস আলী যে এমপি ছিল, যে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল, যে জাতীয় নেতৃত্বের একজন নেতা, আজকে কোথায়, কোন অবস্থায় আছে? তার কোনো হদিস চাই, তাকে মৃত্যুবার্ষিকী পালন করতে পারবে কি পারবে না সেটারও কোনো আপনার করা যায় না যে সে বেঁচে আছে না মারা গেছে। এইরকম আরো অনেকে অনেক তরুণকে গুম করা হয়েছে। তো সেই পরিস্থিতি তো এখন তৈরি হতে পারে না। মানুষ অনেকটা শান্তি স্বস্তি পাচ্ছে, কিন্তু এর মধ্যে সামাজিক অনাচার বাড়ছে। কি করছে প্রশাসন? কোন অবস্থায় রয়েছে এই প্রশাসনিক ব্যবস্থা? আমরা যতই যে আইন করি না, যে নির্বাচন কমিশন গঠন হবে, নির্বাচন কমিশনের গঠনের যে প্রস্তাবগুলো আমরা খবরের কাগজে দেখছি,
যে সরকারি দল বিরোধী দলের সবার সম্মতিক্রমে আরো নানা ধরনের নিয়ে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, ভালো কথা, সংবিধানে এগুলো আইন করে ঢুকানো হবে, কিন্তু আপনার সবকিছু করার পরে যদি কোনো ফাঁক দিয়ে ফ্যাসিস্টরা যদি ক্ষমতায় চলে আসে, যে ফ্যাসিস্টকে হচ্ছে না, চেতনাধারী আওয়ামী ফ্যাসিস্ট হোক, ধর্মের নাম করে কোনো ফ্যাসিস্ট হোক, সে এসে সংবিধানকে কি দুমড়ে মুছতে ফেলতে পারে না? হাসিনা করেনি। হাসিনা ক্ষমতায় আসার পর তো যে সংবিধান ছিল, সেই সংবিধানের মধ্যে তো নির্বাচন কমিশন স্বাধীন ছিল, কিন্তু সেই নির্বাচন কমিশনে যারা নির্বাচন কমিশনার হয়েছে, সেই নির্বাচন কমিশনার সবই শেখ হাসিনার মনোনীত। সেইখান থেকে পরিবর্তন আনতে চাচ্ছেন, আনেন, বিরোধী দল সরকারি দলের মত থাকবে। তো 2018 সালের আগে শেখ হাসিনা বিরোধী দলের মনোনীত একজন ব্যক্তিকেও নির্বাচন কমিশনে রেখেছিলেন লোক দেখানোর জন্য, কিন্তু 2018 নির্বাচন আমরা কি দেখলাম? যে সকালের ভোট, দুপুরের ভোট, বিকালের ভোট চলে গেছে রাত্রি 8টার সময়, 9টার সময়, 10টার সময়, 11টার সময়, 12টার সময়, দিনের ভোট রাত্র হল। অথচ নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে মনোনীত একজন ব্যক্তি ছিল। তার যে আইন করবেন, সেই আইনের মধ্যে দিয়ে হয়তো উন্নততর ব্যবস্থা হবে, কিন্তু তারপরেও যদি যে সমস্ত ব্যক্তিরা মনোনীত হবে তাদের মত যদি পরিবর্তন না হয়, তাহলে কি করবেন? এটাও তো একটা বিধান থাকতে হবে। ধরেন একজনকে বিভিন্ন রাজনৈতিক দল মতামতের ভিত্তিতে হল, কিন্তু ওই নির্বাচন কমিশনের মধ্যে একজন কমিশনার, তিনি একটা চেতনা ধারণ করেন, তাকে তার দল বলে দিল যে তুমি কখনোই মানবে না যদি এটা উল্টাপাল্টা আমাদের স্বার্থের বিরুদ্ধে দেয়, তাহলে তো নির্বাচন কমিশন। তো সুতরাং খুব সুচিন্তিত ভাবে আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে এবং সবাইকে সিদ্ধান্তে আসবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে। এটার জন্য যারা কাজ করছে তারা অত্যন্ত দক্ষ লোক, তারা অনেক আলাপ আলোচনার ভিত্তিতে প্রায় ঐক্যবদ্ধের কাছাকাছি আসছে, এটা খুবই ভালো কথা। এবং পরবর্তীতেও আইন প্রণয়নের দরকার, তবে সংবিধানে যখন সংযোজন হবে তখন আরো বেশি রিফাইন হয়ে সেটা যাবে, জনকল্যাণমুখী এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সংবিধানে যে সমস্ত বিধানগুলি সংযোজিত হবে, সেই বিধানের ভিত্তিতে যে নির্বাচন কমিশন হবে, সেই নির্বাচন কমিশন অনেক নিরপেক্ষ হবে। কিন্তু এর সাথে এর বিধানও থাকা দরকার, যারা কমিশনার নিযুক্ত হবে, প্রধান কমিশনার সহ, তাদের নিউট্রালিটি, সে যে চেতনায় বিশ্বাস করুন না কেন, তার নিরপেক্ষতা যেন অক্ষুণ্ণ থাকে। তিনি যেন আল্লাহকে ভয় পেয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন, তার দল বা তার চেতনার উপর নির্ভর করে যেন না করে। এগুলো আমাদেরকে বিবেচনা রেখেই আমাদের কাজ করতে হবে। বন্ধুরা, এটা যদি না হয় আমরা আবারও পিছনে থাকবো, আবারও নানা ভাগ দিয়ে, নানা ছিদ্র পথ দিয়ে গণতন্ত্র বিরোধী সর্বনাশা শক্তি, সেই শক্তির পুনরুত্থান ঘটতে পারে। এই জন্য যা কিছু করা দরকার এই মুহূর্তেই করতে হবে। তবে এটা যদি লম্বা সময় নেন নানা অজুহাত দিয়ে, তাহলে কিন্তু আপনার ভালো ফল পাওয়া যাবে। অনেকদিন তো হল, 1 বছর পার হতে চলছে, সামনে আরো কয়েক মাস বাকি আছে। এর মধ্যে এই প্রয়োজনীয় সংস্কারগুলো করার সম্ভব হতো, কিন্তু আমরা শুনি যে সরকারের মধ্যে অনেক উপদেষ্টা রয়েছেন, তারা নাকি প্রলম্বিত করতে চান। তারা তাদের লোকজনদেরকে দিয়ে এটা বলাচ্ছেন, বা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সামাজিক গণমাধ্যমে বলছেন 3 বছর থাকা উচিত এই সরকারের, 5 বছর থাকা উচিত, এগুলো বলাচ্ছেন বিভিন্নভাবে, নানা কাজে। তারা বলাচ্ছেন সেটা আপনারা সবাই জানেন। তো এইটা বলে গণতন্ত্রের ক্ষতি করছে। গণতন্ত্রের যে ইমারত নির্মাণ করা হবে, সেই ইমারতের ফাউন্ডেশন তৈরি হওয়া খুব মুশকিল। এখন যে কাজগুলো হচ্ছে সেটা ফাউন্ডেশন তৈরি, এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হলে আরো দৃঢ় ফাউন্ডেশন তৈরি হবে। এরপরে জনগণের দাবি, সকলের দাবির উপর ভিত্তি করে আপনার
ইয়ে চলতে থাকে, কি বলে যে সংস্কার চলতে থাকে। আর যেখানে ত্রুটি দেখা যাবে সেখানে সংস্কার। এটা তো দীর্ঘদিনের কোন মিনার না, কুতুব মিনারের মতো মিনার না যে সেই 700-800 বছর আগে কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে কুতুব মিনার করেছে, ওইটা ওইভাবেই চলছে, এর কোনো পরিবর্তন নাই। তো সংবিধানও তো কোনো কুতুব মিনার না, সংবিধান হচ্ছে একটি ডাইনামিক ডকুমেন্ট। এই ডাইনামিক ডকুমেন্টস এটা গতিশীলতা, সামাজিক গতিশীলতার সাথে সাথে জনগণের চাহিদা অনুযায়ী আপনার পরিবর্তন হয়। সেটা হচ্ছে মানুষের আরো বেশি স্বাধীনতা, নাগরিক আরো বেশি স্বাধীনতা নিশ্চিত হবে যে আইনের মধ্যে সেই আইনই মানে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট একটি আইন যা জনগণের কল্যাণে লাগে। বন্ধুরা আমার, সেই দেশ সেই রাষ্ট্র মানুষ প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ করার প্রাথমিকভাবে পূরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ সকল রাজনৈতিক দল যারা সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল এবং যারা বুক টিকিয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তাদের সমর্থিত সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। তো সেইখানে এত দ্বিধা, এত দ্বন্দ্ব, কোন উপদেষ্টার খায়জ থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, একজন গুণীজন মানুষ, সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তাকে তো জনগণের ইচ্ছা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে। কারণ আপনি হয়তো ভালো মানুষ, কিন্তু আপনার আর যারা আছে তারা হয়তো নানা বিষয় থাকতে পারে। তারা হলে আজকে সচিবালয়ের মধ্যে ছাত্রলীগ স্লোগান দেয় কি করে, গোপালগঞ্জে আক্রমণ কি করে, যারা আন্দোলনের পক্ষে ছিল তাদের উপর, তারা নিশ্চয়ই তাদেরকে কেউ ডিমে যেমন তা দিয়ে মুরগির বাচ্চা উৎপাদন করে, এরকম কেউ না কেউ তা দিচ্ছে এবং সরকারের ভিতর থেকে বা ক্ষমতাসীন মহলের পুরো ভিতর থেকে এইসব দেওয়া হচ্ছে। আজকে অনেক বিতর্কিত লোক কয়েকজনকে উপদেষ্টা পরিষদের মধ্যে রাখা হচ্ছে, যারা শেখ হাসিনার আমলে যাদের ভূমিকা ছিল অত্যন্ত একটার কয়েকজন, আমি ভালোও বলবো না, অনেকে অনেকে গুমের শিকার হয়েছে, এমনও আছে উপদেষ্টা, অনেকে নানা লাঞ্ছনার শিকার হয়েছে, কিন্তু দুই একজন তো আপনার রাখা হয়েছে যাদের কোনো না কোনো ভাবে গিয়েছে হাসিনার সাথে বা হাসিনার রেজিমের সাথে, আমি নাম বলতে চাই। তবে এরপরে আপনি আইনের শাসন কি করে নিশ্চিত করবেন, রুল অফ ল, আপনি কি করে নিশ্চিত করবেন ন্যায় বিচার? ন্যায় বিচার তো নিশ্চিত করা সম্ভব না যদি পরিস্থিতি, যে ন্যায় বিচার ধ্বংস করে দিয়েছে খায়রুল হক। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই, এই দুর্বৃত্ত প্রধান বিচারপতিকে আপনারা গতকাল রাত্রে গ্রেফতার করেছেন। এতদিন পর একটি কাজের মতো কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যে গণতন্ত্র ধ্বংস করেছে, যে উচ্চ আদালত ধ্বংস করেছে, ন্যায় বিচার ধ্বংস করেছে, যে তত্ত্বাবধায়ক সরকারকে মুছে দিয়েছে, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। এত বড় দুর্বৃত্ত আর হতে পারে না, যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দেশকে শেখ হাসিনার মতো এক রক্ত পিপাসু রাক্ষসীর কাছে একেবারে উপহার হিসাবে তুলে দিয়েছেন। কেন তুলে দিয়েছেন? যে 3-4 জন তার উপরে সিনিয়র জজকে ডিলিয়ে খায়রুল হককে প্রধান বিচারপতি করেছিলেন শেখ হাসিনা। এই কারণে উপহার হিসাবে দিয়েছেন এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ শেখ হাসিনা। তার সবার আগে আপনার গ্রেপ্তার হওয়া উচিত। যাই হোক, দেরি হলেও তাকে গ্রেপ্তার করেছেন, এই কারণে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সাহেবকে। বন্ধুরা আমার, এই ধরনের সত্যিকার অর্থেই যারা দুর্বৃত্ত, তারা তাদের বিচার করবে, যাতে আর কেউ কোনোদিন নতুন করে গণতন্ত্র বিরোধী কোন ধরনের আইন প্রণয়ন করতে না পারে। কেউ কোন বিচারপতি, কোন আদালত বা প্রশাসনের কোন প্রতিষ্ঠান কেউ যেন ফ্যাসিবাদের পক্ষে কোন কাজ করে ফ্যাসিবাদকে পুনরায় পুনরুজ্জীবিত করার চেষ্টা না করে। বন্ধুরা আমার,
এই কথার পাশাপাশি আমি শুধু এটা বলবো, আমাদের কোষাধ্যক্ষ এবং আমাদের এই কমিটির কেন্দ্রীয় প্রাথমিক সদস্য অভিযান কমিটির সদস্য সচিব বলেছেন, আমাদের এখানে কারা হবে, একটা তো যারা আগে সদস্য ছিলেন তারা নবায়ন হবেন, নবায়নের কাজ হবে। সমাজের যারা ভালো মানুষ, ভদ্রলোক, যাদেরকে মানুষ দেখলে সম্মান করে, শ্রদ্ধা করে, তারাই আমাদের সদস্য। এরাই সংখ্যাগরিষ্ঠ মানুষ, 99% মানুষ তারা। দুর্বৃত্ত, অনাচারকারী, চাঁদাবাজ, দখলবাজ এরা অত্যন্ত কম। মৌলভীবাজার জেলা কমিটি যারা আছেন এখানে, তাদের সাথে অভিভাবক হিসেবে আরো আছেন নাসির রহমান আছেন। আর এই জেলার যিনি অভিভাবকত্ব করেছেন, শুধু এই জেলার না, সারা জাতির যিনি অভিভাবকত্ব করেছেন, এটি আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে এই জাতিকে নিজের পায়ে গড়ে তোলার জন্য শহীদ জিয়ার সহকর্মী হিসেবে তিনি কাজ করেছেন। সেই সাইফুর রহমানের সেই মরহুম সাইফুর রহমানের জেলায় আমি মনে করি যে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ মানুষ এখানে প্রাথমিক সদস্য হবে। ঠিক, কারণ এখানে একজন সাংবাদিক ভাই বলেছেন যে আমাদের প্রাথমিক সদস্য হওয়ার ব্যাপারে কোনো লিপি, আমরা একটা টার্গেট দিয়েছি কমপক্ষে 1 কোটি, যদি বেশি হয় ভালো। আমাদের মানে যারা সদস্য হবেন আমাদের বিধান অনুযায়ী 18 বছর বয়স্ক, তাদের সংখ্যা তো কম নয়। যারা ভোটার হতে পারেন প্রায় 11-12 কোটি, যেটা বলেছেন মিল্লাত সাহেব, এটা বেশি করা তো অবশ্যই তারা করতে পারে, কিন্তু আমাদের যাতে 1 কোটি হতে পারে সেই টার্গেট নিয়ে আমরা কাজ করছি সারা বাংলা। সেই ক্ষেত্রে মৌলভীবাজারের জন্য ন্যূনতম পক্ষে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ প্রাথমিক সদস্য আপনাদের টার্গেট করতে, এবং আমরা বলেছি যে কারা হবে। স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বেসরকারি কলেজের শিক্ষক, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, রিটায়ার্ড বেসরকারি কর্মকর্তা, এবং যারা চাকরি করেও রাজনীতি করার, যেখানে অনেক প্রতিষ্ঠানের সুযোগ আছে, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চাকরি করেও রাজনীতি করার বা রাজনৈতিক সদস্য হওয়ার সুযোগ আছে আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী। এই ধরনের আরো বিভিন্ন বেসরকারি কলেজগুলো, সেখানেও তারা রাজনীতি করার সুযোগ আছে আইন অনুযায়ী। এদের এই সমস্ত মানুষদেরকে টার্গেট করবেন। আপনার কৃষকদেরকে টার্গেট করেন, আমাদের মেরুদণ্ড যারা, আপনার শ্রমিকদেরকে টার্গেট করেন, আপনার রিক্সাওয়ালাদের টার্গেট করেন, তারা পরিশ্রম করে খায়, এবং এরা হচ্ছে সমাজের সবচাইতে, আমি মনে করি সবচাইতে যোগ্য মানুষ। এই যে যারা রিক্সা টানে, যারা শ্রমিক, যারা কৃষক, এরা পরিশ্রম করে খায়, এরা চাঁদাবাজি করে না। এরাই হবে আপনাদের প্রাথমিক সদস্য, এরাই হবে আপনাদের মূল শক্তি, এদেরকে টার্গেট করবে। আর যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন তারা হবেন না, কারণ তাদের নিজস্ব সংগঠন আছে, তারা নিজের সংগঠনে তারা সদস্য হবেন। কিন্তু যারা ইতিমধ্যে অঙ্গ সংগঠন ছেড়ে দিয়েছেন, অন্য কোনো কমিটির অধীনে তারা সদস্য হতে পারে। এইটা হচ্ছে আমাদের বিধান, এভাবে আমরা জেলায় জেলায় সার্কুলার করেছি। আমরা আশা করছি মৌলভীবাজার জেলার আজকের যে প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের এই উদ্বোধনী অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, জেলা বিএনপি মৌলভীবাজার